আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা সবাই কেমন আছেন? আশা রাখি আল্লাহর দরবারে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, কিন্তু আজকে দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে যে এমন একটা দেশে জন্মগ্রহণ করেছি যেখানে গণতন্ত্রের কথা তো বলা হয়, কিন্তু গণতন্ত্রের কোনো চর্চা নাই, গণতন্ত্রের কোনো আপনার প্রয়োগ নাই। প্রথমে গণতন্ত্র বলতে আমরা কি বুঝি? যেটা সহজ ভাষায় আমি বুঝি, গণতন্ত্র বলতে কথা বলার অধিকার, কাজ করার অধিকার, ঘুমানোর অধিকার, পড়াশোনা করার অধিকার, চিকিৎসা সেবা পাওয়ার অধিকার, বাসস্থানের অধিকার। হ্যাঁ, আমার যেটা মন চায় লিগেলি সেটা করতে পারা, যে কোনো রাজনৈতিক দল করতে পারা, অন্যায়কে অন্যায় বলতে পারা, ন্যায়কে ন্যায় বলতে পারা, চোরকে চোর বলতে পারা, ডাকাতকে ডাকাত বলতে পারা, ঘুষখোর সুদখোরকে ঘুষখোর সুদখোর বলতে পারা। আমি মনে করি এটাই গণতন্ত্র। তো হাদি, শরীফ ওসমান হাদি কি অপরাধটা করেছিল? সে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলার নাগরিকের বিরুদ্ধে এমন কি বলেছে, এমন কি অপরাধ সে করেছে যার জন্য আজকে তাকে হাসপাতালের মধ্যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে হচ্ছে? আমার যে বাক স্বাধীনতা সেটা কোথায় গেল? আওয়ামী লীগ যদি অন্যায় করে তাহলে সে অন্যায়কে অন্যায় বলতে পারবো না। বিএনপি যদি অন্যায় করে সে অন্যায়কে অন্যায় বলতে পারবো না। জামাত যদি অন্যায় করে সে অন্যায়কে অন্যায় বলতে পারবো না। তাহলে আর গণতন্ত্র রইল কোথায়? এর থেকে তো রাজতন্ত্র অনেক ভালো। হাজার গুণে, হাজার না লক্ষ গুণে রাজতন্ত্র অনেক ভালো। আজকে আপনি দুবাইতে দেখেন, আরব আমিরাত দেখেন, বাহরাইন দেখেন, কুয়েত কাতার দেখেন, সৌদি আরব দেখেন, দে আর বাই ফার বেটার দেন আস। তাহলে সবচেয়ে বড় বিষয় হলো আমাদের মানে সমালোচনার সমালোচনা করার জন্য তো আমরা অনেকে প্রস্তুত থাকি, কিন্তু সমালোচনা শোনার মতো প্রস্তুতি আমাদের নাই। আমরা কোনো প্রকার ক্রিটিসিজম নিতে পারি না, কিন্তু করতে পারি। যদি আমি ক্ষমতায় বলিয়ান হই, আমি যদি কোনো একটা বড় দলের, শক্তিশালী দলের যদি কোনো সদস্য হয়, তাহলে আমি কিন্তু সমালোচনা করতে পারবো। কিন্তু তুমি যদি কোনো রেকগনাইজড এস্টাবলিশড দলের কোনো সদস্য না হও, তাহলে তুমি আমাকে সমালোচনা করতে পারবে না। আমি তোমার বাড়ি হামলা করব, তোমার বাড়িতে আগুন লাগিয়ে দেব, তোমার গায়ে ময়লা পানি ঢালে ঢেলে দিব, ইভেন কি তোমাকে গুলি করে মেরে ফেলবো, যেমনটা হয়েছে শরীফ ওসমান হাদির ব্যাপার। তাহলে গণতন্ত্র আর রইল কোথায়? গণতন্ত্র তো এটাই যে আপনি অন্যায় করেছেন, আপনাকে অন্যায়টা আমরা ধরিয়ে দিব, আপনি শুধরে নিবেন। আপনি অপরাধ করেছেন, অপরাধ আপনি মেনে নিবেন, আপনাকে অপরাধ চিহ্নিত করে দেওয়া হবে আপনি যে এই কাজটা আপনি আইনসঙ্গত করেন নাই। তো এই ধরনের কাজগুলো যারাই করতে যাচ্ছে বর্তমানে, এমনকি অতীতেও গত 54 বছর ধরে এমনটাই হয়েছে, যে যারাই অন্যায়কে অন্যায় বলেছে তারা গুম হয়েছে, খুন হয়েছে, অত্যাচারিত হয়েছে। অ্যাডমিনিস্ট্রেশনের যে লোকগুলো রয়েছে, সচিবালয়ের যে লোকগুলো রয়েছে, তাদের ঘুষ, তাদের অপরাধের বিভ্রান্ত যখন অর্থাৎ বৃত্তান্ত যখন তুলে ধরা হয়, তখনই যে তুলে ধরে সে পত্রিকার উপরে, টিভি চ্যানেলের উপরে অথবা সাংবাদিকের উপরে আপনার স্টিম রোলার নেমে আসে। যেমন সাগর রুনি 135 বারেরও বেশি শুনানি পিছে হটেছে, এখনো ন্যায় বিচার তার পরিবার পায় নাই। সাগর রুনির যে ছোট বাচ্চাটা কি ট্রমা দিয়ে বড় হচ্ছে, এটা কিছুদিন পর হয়তো আপনি জানতে পারবেন কি ট্রমার মধ্যে দিয়ে সে বড় হচ্ছে। তো শরীফ ওসমান হাদি
আজকে 3 দিন হয়ে গেল, কিন্তু এখনো প্রশাসনের কোনো লোক মানে এই অপরাধীকে চিহ্নিত করে নাই, ধরে নাই। তাহলে আমরা কেমন একটা দেশে বসবাস করছি যেখানে আইনের কোনো প্রকার বাস্তবায়ন নেই, প্রয়োগ নেই। গত 1 বছরে প্রায় 300 লোকের হত্যাকাণ্ডের খবর আমরা পত্রপত্রিকায় দেখতে পাই। এই 300 লোককে যারা হত্যা করেছে, না তাদের গ্রেপ্তারি রয়েছে, না তাদের উপর কোনো খবরদারি রয়েছে। তাহলে প্রশাসনের লোকেরা, আইনি প্রশাসনের লোকেরা করছেটা কি? আমাদের ইনকামের ট্যাক্স যে আপনারা নিচ্ছেন, আপনারা আমাদেরকে নিরাপত্তা দিচ্ছেন কোথায়? প্রত্যেকের রাজনৈতিক বক্তব্য দেওয়ার অধিকার রয়েছে, প্রত্যেকের রাজনীতি করার অধিকার রয়েছে, প্রত্যেকের নির্বাচন করার অধিকার রয়েছে। শরীফ ওসমান হাদিরও তো অধিকার রয়েছে। তাহলে তার থেকে অধিকার ছিনিয়ে নেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? আজকে শরীফ ওসমান হাদিকে তো আর আমেরিকার সিআইএ, ইসরায়েলের মোসাদ এসে তো মারে নাই। ভারতের রয়ের হাত থাকতে পারে, যেহেতু ভারতের সাথে আমাদের একটা দালালি সম্পর্ক রয়েছে। আমরা গত 54 বছর দেখছি যে ভারতের পা চেটে আমরা খাচ্ছি। হ্যাঁ, ভারতের থাকতে পারে, কিন্তু মানে সর্বোপরি আমি আপনাকে বলি, মানে দোষ কোথায়, প্রবলেম কোথায়, আমি আপনাকে বলি। আজকের এই যে ঘটনাগুলো ঘটছে, মানে বিএনপি সমালোচনা কেউ করতে পারছে না, তাকে মানে ধাপাধাপ তাকে তার কানে গালে মেরে দিচ্ছে, চটকানা মেরে দিচ্ছে। আওয়ামী লীগের সমালোচনা করা যাবে না, গুম হুন হত্যা করে ফেলবো, আয়না ঘরে নিয়ে যাব। হ্যাঁ, তাহলে এই দুইটা বড় দলের কোনো প্রকার সমালোচনা করা যাবে না, অন্যায় অপরাধ ধরিয়ে দেওয়া যাবে না। হ্যাঁ, অন্যায় অপরাধ ধরিয়ে দেওয়া যাবে না। তাহলে প্রবলেম আমি কোথায় বলি, মূল প্রবলেম হলো আমরা সাধারণ জনগণরা। মূল প্রবলেম আমরা সাধারণ জনগণ। দেখেন, আজকে বাংলাদেশের প্রত্যেকটা মানে প্রশাসনিক প্রতিষ্ঠানে, কর্পোরেশন বলেন, প্রাইভেট কোম্পানি বলেন, তারপরে গভর্নমেন্ট কোম্পানি বলেন, যে কোনো কোম্পানি আপনি বলেন না কেন, আপনি 90%, 90%-এরও বেশি ঘুষ, তারপরে দুর্নীতি ইত্যাদিতে জড়িত। আপনি আমাকে বলেন, যারা, আপনি এটা তো ওপেন সিক্রেট কথা, যারা রেলওয়েতে টিকেছে তারা ঘুষের মাধ্যমে টিকেছে, যারা পল্লী বিদ্যুতে টিকেছে তারা ঘুষের মাধ্যমে টিকেছে। ইভেন কি ইসলামী ব্যাংকের মতো ব্যাংকে জব্দ করা হয়েছিল তখন, সেখানেও ঘুষের মাধ্যমে, নেপোটিজমের মাধ্যমে আপনাকে চাকরি দেওয়া হয়েছে। তাহলে আমরা সাধারণ জনগণরা দুর্নীতিবাজ, আমরা সাধারণ জনগণরাই ঘুষখোর, আমরা সাধারণ জনগণরাই কি অপরাধী। আমরা চিন্তা চেতনায়, আমাদের কর্মকাণ্ডে আমরা সাধারণ জনগণরাই অপরাধী। কেন? আমি যাকে নির্বাচিত করছি তার সম্পর্কে তো আমি জানি। আমি যাকে নির্বাচিত করছি সে আল্লাহ ভীরু লোক নয়। আমি যাকে নির্বাচিত করছি সে পারিবারিক লোক নয়। আমি যাকে নির্বাচিত করছি সে সামাজিক লোক নয়। আমি যাকে নির্বাচিত করছি সে একজন সেলফ সেন্টার্ড, সে একজন সেলফিশ লোক, সে একজন নার্সিসিস্টিক লোক, যে নিজেকে ছাড়া, নিজের ব্যাংক ব্যালেন্স ছাড়া, নিজের টাকা পয়সা ছাড়া আর কিছুই বোঝে না। গত 54 বছরে, যদি আপনি ধরে নেন, মনে করেন 100টা এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, অথবা 100টা কি বলতে পারেন, মানে পাওয়ারফুল ব্যক্তিগুলো, মানে রাজনৈতিক পাওয়ারফুল ব্যক্তিগুলো, 100টা লোক যদি আপনি ধরেন, আপনি জাস্ট আমাকে 3 থেকে 4টা নাম ব্যতীত আর কোনো একটা লোকের নাম বলতে পারবেন না যারা দেশকে লুটেপুটে খায় নাই, যারা দেশকে লুটেপুটে খায় নাই। দেশের এই যে ডেভেলপমেন্ট আমরা দেখছি, যে রাস্তাঘাট, ফ্লাইওভার, তারপরে মেট্রো রেল, আরে বাবা, একটা বলদকেও যদি বসিয়ে দেওয়া হয় এই কাজগুলো হবে। কিন্তু আপনার যদি প্রশাসনিক লোকগুলো যদি দুর্নীতি করাপ্টেড হয়, এরপরে গভর্নমেন্ট লোকগুলো যদি করাপ্টেড হয়,
মানে মানে রাজনৈতিক দলের এমপি মন্ত্রীরা যদি করাপ্টেড হয়, তারপরে অ্যাডমিনিস্ট্রেশনের লোকগুলো যদি করাপ্টেড হয়, তাহলে দেশের অবস্থা কি আপনি বুঝতে পারছেন? আজকে দেখেন, আমাদের বাংলাদেশে পেঁয়াজ উৎপাদন হয় আমাদের চাহিদারও বেশি, কিন্তু আমরা 40 টাকা দিয়ে পেঁয়াজ কিনে 140 টাকা বিক্রি করতে হচ্ছে বাংলাদেশে। আমাদের ধান, আমাদের আমাদের পর্যাপ্ত পরিমাণ উৎপাদন হয়, কিন্তু আমরা ইন্ডিয়ার পা চাটতে হয়। আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণে ডোমেস্টিক কাউ মানে গবাদি পশু রয়েছে, গৃহপালিত পশু রয়েছে, কিন্তু আমরা ভারতের পা চাটতে হবে, এই কারণে আমরা ওইখান থেকে গরু নিয়ে আসি। কিন্তু অথচ এই গরুর মাংসের জন্য আপনার আমাদের ইন্ডিয়াতে আমাদের মুসলমান ভাইদের উপরে অমানবিক, মানে অমানবিক, পৈশাচিক, বর্বর অত্যাচার, জুলুম, নির্যাতন করা হয়। এটার কোনো প্রতিবাদ নাই, এটার কোনো প্রতিবাদ আমরা সাধারণত করি না। আমরা ওই বাবরি মসজিদ, তারপরে দারুল আলম, হ্যাঁ, দেওবন্দ, এই ইত্যাদি নিয়ে পড়ে আছি। মানে আমাদের মুসলমানের উপর যে কি পরিমাণ অত্যাচার হচ্ছে, অথচ আমরা 10 লক্ষ ইন্ডিয়ানকে আমাদের বাংলাদেশের ভালো ভালো পোস্টে দিয়ে রেখেছি, মানে অন্য লেভেলের, মানে অর্থাৎ হাই লেভেলের পোস্টে আমরা প্রাইভেট কর্পোরেশনে, গভর্নমেন্ট পর্যায়ে আমরা দিয়ে রেখেছি, এবং রয়ের পা চাটছি আমরা, রয়ের পা চাটছি। এত নিখুঁত, এত সাটল, মানে এইম, নিশানা, একজন মানে এসপিওনাজ হওয়া ছাড়া, স্পাই হওয়া ছাড়া, বা ওয়েল ট্রেইনড হওয়া ছাড়া এটা সম্ভব না। তো আমরা কোথায় এগিয়ে যাচ্ছি? একটা লোক নির্বাচন করবে, একটা লোক দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে, ন্যায়ের পক্ষে কথা বলবে, অন্যায় মেনে নেবে না। তো এমন লোক যদি নির্বাচন করতে না পারে, এমন লোক যদি বেঁচে না থাকতে পারে, তাহলে আমরা কোথায় আছি? আপনি দেখেন, আপনি দেখেন ডক্টর ইউনুস, যাকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে রাখছি, সেও কিন্তু কি বিক্রি হয়ে গিয়েছে। প্রথম প্রথম যে বক্তব্যগুলো দিত, একটা রিক্সাওয়ালা, একটা একটা শাকসবজি বিক্রেতা, একটা দিনমজুর লোক তার বক্তব্যগুলো শুনতো, কারণ ওই বক্তব্যগুলোতে, প্রথম যে বক্তব্যগুলো সে দিত, তার ওই বক্তব্যের বিরুদ্ধে অনেস্টি ছিল। এখন সে রিটেন স্পিচ দেয়, এখন সে, আরে আপনি তো আলহামদুলিল্লাহ 84 বছর আপনি বেঁচেছেন, আর কত বাঁচার স্বাদ আপনার রয়েছে। কখনো 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 বেঁচে থাকার চেয়ে মৃত্যু অনেক শ্রেয়। আপনি আপনি যদি সত্য কথা বলেন, আপনি যদি সাধারণ জনগণের পক্ষে কথা বলেন, আপনাকে আর্মি মেরে ফেলবে না হয়, অথবা কোনো দলের আহ, মানে প্রভাবশালী লোক আপনাকে মেরে ফেলবে। কিন্তু আপনাকে মেরে ফেললে যে তারা বেঁচে যাবে তা নয়। এই বাংলার জনগণরা, ছাত্র দল, সাধারণ জনগণ সবাই মিলে তাদেরকে উৎখাত করবে, ছাড়বে। তো এই সুযোগটা করে দিতে হবে। আজকে শেখ, মানে শরীফ ওসমান হাদির হত্যাকারী যদি আজকে বেঁচে যায়, যদি সে পলায়ন করতে সক্ষম হয়, তাহলে আমরা জুলাই বিপ্লবী সহযোদ্ধারা হেরে যাবে, নতুন বাংলাদেশ আবার হেরে যাবে। আপনি সাধারণ জনগণ হিসেবে আপনি একটা জিনিস বুঝতে হবে, যে গত 54 বছরে যে কোনো সরকার বলেন, যে কোনো সরকার, যে কোনো সরকার, শুধুমাত্র ইসলামিক দলগুলো ব্যতীত ছোটখাটো যাই কাজকর্ম করেছে সাধারণ জনগণের জন্য, আপনি অন্য কোন দল সাধারণ জনগণের কথা চিন্তাই করে নাই, চিন্তাই করে নাই। এখন বলতে পারেন যে কিছু কিছু রাজনৈতিক দলের আমলে বৃদ্ধ ভাতা, তারপরে আহ মানে এই যে বিধবা ভাতা, সরকারি ভাতাগুলো ইত্যাদি, আরে ভাই এগুলো তো আমাদের ইনকামের টাকা আমাদেরকে দিচ্ছে। আমাদের এমন না যে তাদের বাপের জমি বিক্রি করে বা বিদেশ থেকে খুঁজে খুঁজে এনে দিয়েছে, তা তো না। বরং আমাদের এই দেশকে মানে ঋণে ঋণে ঋণের সাগরে ভাসিয়ে চলে গেছে গত 54 বছরে। আপনি একটা লোক মাথা পিছু ঋণী হলো প্রায় 1 লক্ষ, 1 লক্ষ টাকার উপরে, মানে মাথা পিছু ঋণী। অর্থাৎ আমি, সরকার যখন আমাকে চাইবে, মানে অর্থাৎ এই দেশটা যখন কারো আন্ডারে চলে যাবে, যে
এই দেশ যার কাছে ঋণী তার কাছে যদি চলে যায়, তাহলে ওকে আমরা 1 লক্ষ টাকা দিতে বাধ্য থাকিব, না হলে তারা আমাকে স্লেভ হিসেবেই নিয়ে যাবে, আমাকে তারা আহ একজন দাস হিসেবে ব্যবহার করবে। তো দোষ আমাদেরই, আমি মনে করি দোষ আমাদেরই। আমরা সাধারণ জনগণরা নির্বাচিত করি নাই একজন সৎ, নিষ্ঠাবান, আল্লাহ ভীরু লোককে। হ্যাঁ, নির্বাচিত করেছিলাম নিজামুদ্দিন রহিমাহুল্লাহকে, একবার নির্বাচিত করেছিলাম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে রহিমাহুল্লাহ। তাদের বিরুদ্ধে এক ফোঁটা দুর্নীতি পাওয়া যায় নাই, কাসেম সাহেবের বিরুদ্ধে এক ফোঁটা দুর্নীতি পাওয়া যায় নাই, অধ্যাপক গোলাম আজমের বিরুদ্ধে 1 পয়সার দুর্নীতি পাওয়া যায় নাই, 1 পয়সার দুর্নীতি পাওয়া যায় না। তো এই ধরনের যারা মানে এদের যারা উত্তরসূরি রয়েছে, যেমন ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, আল্লাহ তাকে হায়াত দান করুক, আহা, মতিউর রহমান, তারপরে মাসুদুর রহমান, দেলওয়ার ভাই, তারপর আমাদের নাঙ্গলকোটে ইয়াসিন আরাফাত ভাই, হায়াত দান করুক। মানে এদের লাইফ আল্লাহর জন্য কোরবান করে দিয়েছে, কিছুই করতে পারে নাই, না বাড়ি আছে না গাড়ি আছে, কিচ্ছু নাই ভাই, কিচ্ছু নাই, মানুষের টাকা দিয়ে চলে, মানুষের টাকা দিয়ে চলে। এই শরীফ ওসমান হাদি, আল্লাহ তাকে বাঁচিয়ে রাখুক, আল্লাহ তাকে বাঁচিয়ে রাখুক, আপনার মানুষের টাকা দিয়ে নির্বাচন করে ভাই, এক একজন 50,000 টাকা, 10,000 টাকা, 15,000 টাকা পকেটে ঢুকাই দিয়ে যায়, কারণ ওকে সবসময় ভিডিও করা হয়, ওকে কে কি করছে। মানে আপনি বুঝেন ভাই, আমাদেরকে আমাদের বিপ্লব এখনো সফল হয় নাই। আমাদের বিপ্লব তখনই সফল হবে যখন একটা লোক নির্বিঘ্নে কথা বলতে পারবে, নির্বিঘ্নে সমালোচনা করতে পারবে। হ্যাঁ, সমালোচনার রং হতে পারে, কিন্তু সে করতে পারবে, তার অধিকার রয়েছে। আর আমার অধিকার রয়েছে তাকে ফিডব্যাক দেওয়া, তার যুক্তিকে রিবাটল করা, খণ্ডন করা, যে ভাই আপনি অভিযোগ দিচ্ছেন ঠিক আছে, বাট অভিযোগটা সত্য না, অভিযোগটা মিথ্যা, দেখেন ভাই এই অবস্থা। দিস ইজ হাউ ইট ইজ। আমরা মনে করি এটাই এইভাবে হওয়া উচিত। তো আসলে নিজের জীবনকে তো আসলে মানে আমি আমি আমার ব্যক্তিগত ব্যাপার, মানে মৃত্যুকে তো আমরা ভয় পাই না, মানে মৃত্যুর প্রতি কোনো প্রকারে 1 বিন্দু পরিমাণ ভয় নেই, কারণ আল্লাহকে তো বিশ্বাস করি। যারা আল্লাহকে বিশ্বাস করে না তাদেরকে একটা কথা বলবো, সেটা হলো, মনে করেন এই মৃত্যুর পরে আর দুনিয়া নাই, আখেরাত নাই মনে করেন, তাহলে আমিও বেঁচে গেলাম, আপনিও বেঁচে গেলেন। কিন্তু মনে করেন, হ্যাঁ, হাইপোথেটিক্যালি, বুম, আখেরাত সামনে দাঁড়ালো, কি করবেন রে ভাই, কি করবেন রে ভাই? আমরা তো ছিলাম ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, এদের এদের দলে অন্তর্ভুক্ত না হতে পারলো, এদের আশেপাশে ছিলাম ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন will decide what he will do with us, inshallah, but he will not decide what will he do with you. You will be accountable what you have done on this world, on this earth. তুমি কি করেছো এটার জন্য তুমি হিসাব দিতে দিতে মরে যাবা। হিসাব না দিতে পারলে তো হিসাব দিতেই পারবে না তুমি, কারণ তোমার তো your paper is full of crime, your life is full of corruption. So what will you say in front of Allah subhanahu wa ta'ala? Nothing. You have nothing to say in front of Allah. Yeah, you will be you will be living in hell. You will be living in hell. My brother and sisters, মানে আমি কি বলবো আর, আমি জাস্ট এতটুকু বলতে চাই, সামনে নির্বাচন, এমন একটা দল আমরা চাই যে দল আমাদেরকে সকল কিছুর নিরাপত্তা প্রদান করবে, সকল কিছুর ন্যায় সঙ্গত অধিকার আমাদেরকে মানে পাওয়ার ব্যবস্থা করে দেবে, এমনকি আমাদের অধিকার, আমাদের হক, আমাদের সুযোগ, আমাদের যোগ্যতার সঠিক ব্যবহার ব্যবস্থা করে দিবে তারা। আর আমি মনে করি বর্তমানে একটা দল রয়েছে, যে দলটা হলো জামাত ইসলাম। জামাত ইসলামের বিকল্প আমার মনে হয় না বাংলাদেশ আর কোন দল রয়েছে। একটাবার সুযোগ দেওয়া তাদেরকে দরকার, এই একটাবার যদি তারা
আমাদের স্বপ্ন, আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা যদি পূরণ না করতে পারে, তাহলে সাধারণ জনগণ আপনারা ডিসাইড করেন কি করবেন। তবে আই এম রিকোয়েস্টিং ইউ, প্লিজ চুজ ইউর ক্যান্ডিডেট। হোয়াট ইজ হি, হোয়াট ওয়াজ হি, হোয়াট উইল বি হি। ইয়েস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।